জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতন অন্যদেরও ভালো রাখার চেষ্টা করেছেন। দেখুন, থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি। এটা আপনাদের মনে হতে পারে এটা আমাদের কোনো কাজের ভিডিও নয়, কিন্তু যদি মনোযোগ সহকারে ভিডিওটা পুরো শোনেন, দেখার কথা বলছি না, শোনেন, তাহলে এই যে সাধনা এবং সিদ্ধি নিয়ে যে সিরিজটা বার করেছি বা চলছে, আমি আজকে ওটাকে থামিয়ে দিয়েছি, সেটা কেন ফলো করবেন, দেখবেন, সেটা সম্পর্কে জানতে পারবেন। কারণ আপনারা যা খুঁজছেন, যে যা খুঁজছেন, আপনাদের মতন আমিও কোনো একদিন কিছু একটা খুঁজে মরছিলাম, সেটা হাত লেগেও হাত লাগছে না, পারফেক্ট আমাকে কেউ কিছু দিতে পারছে না। তো সবচেয়ে আগে যে কোনো সাধনা করার জন্য আমি বারবার বলি যে আমাদের বর্তমান যুগে পরিস্থিতি এমন যে আমাদের অর্থের দরকার প্রচুর। তো অর্থের কারণে, মানে আমরা যেহেতু সব সংসারের দায় দায়িত্ব নিয়ে নিয়েছি, তো অর্থের কারণে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কারুর চাকরি নিয়ে টেনশন, কারুর ব্যবসা নিয়ে টেনশন, তো যার যাই টেনশন হোক না কেন, দিনের শেষে একটাই টেনশন, সেটা হচ্ছে অর্থ। তো ন্যাচারালি আপনাদের মতন আমারও একদিন অর্থের ভয়ঙ্কর অভাব ধরেছিল। তো বিভিন্ন প্রকার লক্ষ্মী মন্ত্র আছে, কিন্তু কোনোটাই যেন সঠিকভাবে অ্যাক্টিভ হচ্ছে না, কারণ কিছু একটা খামতি রয়ে যাচ্ছে। তো এই খুঁজতে 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 বিভিন্ন জায়গায় তো যাওয়ার হ্যাবিট আছেই, আপনারা আমার সম্পর্কে যারা জানেন। তো একদিন এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়। কোথায় আলাপ হয়? আলাপটা হয়েছিল তারাপীঠে। ঠিক আছে, যখন ভাদ্র মাসের অমাবস্যা হয় না, তো সেই সময় অনেক সাধু যোগী, অনেক লোক, অনেকেই ওই সময় তারাপীঠে এসে উপস্থিত হন। কিসের জন্য উপস্থিত হন সেটা তারাই একমাত্র জানেন। কেউ কেউ আমাদের মতন দোকানদার উপস্থিত হয়, আবার কেউ কেউ এরকম এই ধরনের ফিল্ড থেকে কিছু পাওয়ার গ্যাদার করার জন্য, বা ওই শুভ সময়ে ওই জায়গার যে শক্তি সেটাকে অ্যাকোয়ার করার জন্য, গ্র্যাব করার জন্য ওরাও এসে উপস্থিত হয়। তো এরকম এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছিল। আলাপ হওয়ার পরে আমি, মানে তিনি তো একজনের কি বলবো, ওই কুড়ে ঘর টাইপের ঘরে ছিলেন, বাইরে বসে, কোনো গাঁজাও টানছিল না, কিচ্ছু না, নর্মাল বসেছিল, খুব সৌম্য চেহারা। তো আমার তাকে কেমন যেন ভালো লাগে। তো আমি তখন তাকে গিয়ে বলি যে বাবা একটা কথা জিজ্ঞেস করি। উনি হিন্দি ভাষী, মানে ওনার একটা দুটো কথাতে আমি বুঝেছিলাম, আমি অনেকক্ষণ ধরে ফলো করেছিলাম ওনাকে। কারণ বাবা একটা কথা বলি, আমি হিন্দিতেই বলেছি। বললো হ্যাঁ বলো। আমি বললাম যে এরকম আমি একটু অর্থের খোঁজে আছি। মুচকে হাসলো। তো আমি এরকম এরকম সাধনা করছি, এই মন্ত্রও জপছি। এটা অনেক বছর আগেকার কথা বলছি, বোধহয় আজ থেকে 12-13 বছর আগেকার কথা। তো এমন কোনো মন্ত্র আছে যে মন্ত্রটা জপলে সত্যি অর্থ পাওয়া যায়? তো বললো কেন, তোমার গুরু তোমাকে দেয়নি? এর আগে যারা গুরু ছিল? না, আমাকে সেরকম কেউ কিছু দেয়নি। তো বললো তুমি আছো কোথায়? আমি বললাম আমি অমুক হোটেলে আছি, অমুক ইয়েতে, আমার রুমে আর কে আছে? আর কেউ নেই, আমি একাই আছি। বললো এখানে অনেক কোলাহল, ওখানে গিয়ে কথা বলা যাবে? তাহলে হ্যাঁ বলা যাবে। তো বললো ঠিক আছে চলো তাহলে ওখানে গিয়ে কথা বলি। উনি আমার কিছু জ্ঞানের কথা, মানে কিছু তো থাকতে হয় না, মাস্টার, ভালো মাস্টার স্টুডেন্টকে এমনি এমনি জ্ঞান কেন দেবে, স্টুডেন্টেরও কিছু নলেজ থাকতে হবে। তো উনি এসেছিলেন। আসার পরে চুপচাপ বসলেন, সোফাতে বসলেন, কাঠের সোফা। তো আমি একটা চেয়ার নিয়ে বসলাম। তো বসার পরে উনি বলছে, আমরা দরজাটা বন্ধ করে দিয়েছিলাম এবং নিচে বলা ছিল যে কেউ এলে যেন আমাকে বিরক্ত না করে, কারণ আমি দোকানদার। তো ন্যাচারালি সবাই সেই জায়গাটাকে গুরুত্ব দিয়েছে।
তো উনি তখন ঘরের মধ্যে ঢুকলেন, ঘরটা দেখলেন, দেখার পরে আমার দিকে তাকিয়ে বললেন যে আপনি কি কখনো ভেবেছেন কেন একই পরিশ্রম করেও একজন মানুষ যার জীবনে সুযোগের পর সুযোগ আছে, আবার অন্য কেউ বছরের পর বছর চেষ্টা করেও যেন এক জায়গাতেই আটকে থাকে? আমি চুপ করে শুধু শুনছিলাম। তো উনি বলছে অনেকেই বলেন যে এর পেছনে ভাগ্য আছে, ভাগ্য দায়ী আর কি। আবার কেউ কেউ বলেন সঠিক সিদ্ধান্ত, মানসিক শক্তি এবং নিয়মিত আত্মশৃঙ্খলাই আসল পার্থক্য তৈরি করে। তো উনি নাথ সম্প্রদায়ের বলছে আমাদের এই ভারতের প্রাচীন নাথ পরম্পরায় একটা লোক প্রচলিত বিশ্বাস রয়েছে যে গুরু গোরখনাথ মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার শিক্ষা দিতেন এবং সেই শিক্ষার সঙ্গে তিনি একটি মন্ত্র, মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মন্ত্র আছে, দিতেন। এবং আমাদের সম্প্রদায়ে এরকমই একটা মন্ত্র আছে, যেই মন্ত্রটা আপনাকে সমৃদ্ধির প্রতীক হিসাবে তৈরি হতে সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হলো এই মন্ত্রের আসল রহস্য কি? মন্ত্র কিন্তু তখন উনি আমায় বলেনি, এবং পরবর্তী সময় যখন আমি ওনার থেকে দীক্ষা নিই তখন উনি আমাকে ওই মন্ত্রটাই দিয়েছিলেন, বলবো পরে। তো এখন উনি বলছে মন্ত্রের আসল রহস্য কি, বলছে এটা কেবল কিছু শব্দ নয়। লোক ভাবছে এটা কেবল কিছু শব্দ, কিন্তু মানুষের চিন্তা ভাবনা, জীবনযাত্রা বদলে দেওয়ার একটা আধ্যাত্মিক অনুশীলনের যে প্রয়োজনীয়তা আছে মন্ত্রকে অ্যাক্টিভ করার জন্য, সেটার সার তোমাকে আজকে আমি শোনাবো। তো কিরকম, আজ যেমন তুমি কিছু করছো, কিছু মন্ত্র জপেছো, কিছুটা এগিয়েছো, তারপরেও তুমি স্যাটিসফাই হতে পারছো না বলে তুমি আমাকে কোনোভাবে পরমাত্মা দুজনকে মিলিয়ে দিয়েছে। তো আজ তুমি যা খুঁজছো, কোনো একদিন আমি তাই খুঁজছিলাম, আবার কোনো একদিন অন্য লোকেও তোমার কাছে এটা খুঁজতে আসবে। তো যখন আমরা এরকম কিছু খুঁজি, সেই প্রশ্নের উত্তর দেনেওয়ালা কেউ না কেউ একটা তৈরি হয়। সময়ের ফের, যতক্ষণ না সময় হবে তুমি সেই প্রশ্নের উত্তর পাবে না। আজ আমি তোমাকে আমার কাহিনী শোনাচ্ছি, সেই জন্যই কোলাহল থেকে তোমার রুমে এলাম। খুব ভালো গুরুজি। তো জোরহাট করে বসলাম, মানে যেরকম ন্যাচারালি বসে একটা ভদ্রভাবে, শুনি। তো বলছে দেখো দেখো, আজ তুমি আমাকে যা দেখছো, আগে কিন্তু আমি তাই ছিলাম না। আমার বাড়ি ছিল বিহারের হিমালয়ের কাছাকাছি যে পাদদেশ আছে, সেরকম একটা ছোট্ট গ্রামে। গ্রামের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ও, তার আগে বলি, আজ সকালবেলা ওনার সাথে আমার একটু ফোনে কথা হয়। তো হওয়ার পরে আমি তখন ওনাকে বলেছিলাম যে গুরুজি, এরকম আপনাকে নিয়ে যদি একটা ভিডিও, মানে আপনার জীবন কাহিনী নিয়ে যদি একটা ভিডিও করি, কোনো আপত্তি? বললো কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমার নামও নেবে না, আর আমার কোনো ফটোও তুমি দিতে পারবে না। জানো, ঠিক আছে। তো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকে ওই ভিডিওগুলো পজ করে এই ভিডিওটা করছি। তো বলছে দেখো, আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম এবং পরিশ্রমীও ছিলাম। তো ওনার একটা নাম, তো এখন গল্প বলতে গেলে তো, ঘটনাটা বলতে গেলে তো একটা নাম দিতে হয়। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ওনার নাম অরিন্দম। ওকে। তো বলছে আমি দিনের বেলা মাঠে কাজ করতাম, আমাদের কিছু খেতি বাড়ি ছিল, সেখানে মাঠে কাজ করতাম, এবং রাত্রেবেলা ফিরে এসে আমি অন্যের, যারা আমাদের ওখানকার ব্যবসায়ী ছিল, তাদের হিসাবও লিখে দিতাম, খাতা লেখা যাকে বলে। তো সেখান থেকেও কিছু পয়সা পেতাম, কিন্তু সংসারে অভাব লেগেই থাকতো। আজ এই নেই, কাল ওই নেই, পরশু সেই নেই।
তা একদিন বাড়িতে তুমুল ঝামেলা হয় রাত্রেবেলা। তো ঝামেলা হওয়াতে আমি কি করি, মানে না পেটে খাবার আছে না কিছু, আমি ঘর থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে কোথায় যাব, কোন দিকে যাব, যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের শ্মশানের পাশ দিয়ে গ্রামের ধার দিয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ দেখি শ্মশানের মাঝখানে একটু আগুন জ্বলছে, ছোট্ট, মানে কেউ কোনো আগুন জ্বেলেছে, ধুনি ফুনি করেছে। তো আমি সেখানে সেদিকটা লক্ষ্য করে যাই। তো গিয়ে দেখি একটা সাধু, সুন্দর সাধু বসে আছেন, কালো কাপড় পরা। তো তিনি কিছু হোমযজ্ঞ করছেন। তো আমি গিয়ে ওখানে চুপ করে বসি, উনি আমার দিকে তাকায়। তারপরে নিজের হোমযজ্ঞ থামিয়ে আমাকে প্রশ্ন করে, সমস্যা কি? তো আমি কিছু সমস্যার কথা বললাম। উনি খুব গম্ভীরভাবে শুনলেন। শোনার পরে উনি আমাকে প্রশ্ন করলেন, তুমি কি কখনো গুরু গোরখনাথের নাম শুনেছ? তো আমি মাথা নাড়লাম যে না, সেরকম কাউকে শুনিনি, কারণ গ্রামের মানুষ, আমি কি শুনবো। ওই সাধক মৃদু হেসে বললেন, শোনা যায় সেই গুরু গোরখনাথ নাকি মানুষকে অলসতা নয়, জাগ্রত চেতনার শিক্ষা দিতেন। তার নামে একটা মন্ত্রও আছে, যেই মন্ত্র জপ করলে তুমি তাতে সিদ্ধি লাভ করলে তোমার কোনোদিন অর্থের অভাব হবে না, এবং গুরু গোরখনাথ সাক্ষাৎ তোমাকে দর্শন দিয়ে তোমার সমস্ত সমস্যার সমাধান করবে। তো তখন ওই মানে অরিন্দম বাবু বলেন সাধককে যে তাহলে আপনি আমাকে সেই বিদ্যা দিন। তো বলছে, দাঁড়াও, আগে এটা মনে রেখো যে মন্ত্রের শক্তি শব্দে নয়, সেই মানুষটির চরিত্রে যে নিয়মিত সাধনা করে। সুতরাং তোমাকে নিয়মিত সাধনা করার পর্যায়ে যেতে হবে। এবার আমার চালচুলের ঠিক নেই, আমি আজ এখানে আছি, কাল কোথায় আছি নিজেও জানি না। তো আমি তোমাকে কিছু শেখাতেও পারবো না, দিতেও পারবো না। আমি যেখানে শিখেছি, আজ আমার যে অভাব নেই, সাধু সংসার করেনি, সাধু বলছে আজ আমার যে অভাব নেই, সেই বিদ্যা শেখার জন্য, মানে সেই বিদ্যাটা পাওয়ার জন্য তুমি ব্যস্ত, আমি তোমাকে সেই স্থানে পাঠাচ্ছি বলে একটা আশ্রমের ঠিকানা ওনাকে দেয়, বলে দেয় যে হরিদ্বারের অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে যাবে, সেখানে গিয়ে তুমি পাবে। তো এটা শোনার পরে এই আমার গুরু অরিন্দম বাবু, যাকে আমি এখন অরিন্দম বলেই ডাকবো, ওনার মনে একটা নতুন প্রশ্ন জাগে যে আদৌ কি এসব সম্ভব। তারপরে সে অরিন্দম বাবু মনে করে যে আমি তো খেতে এত খাটি, তাতে ফসল তৈরি হয়, সেটা সম্ভব। আমি লোকের খাতা লিখে দিই, কিছু টাকা পাই, সেটা সম্ভব। এগুলো তো আমি শিখেছি, তাহলে এই দিকটাতেও কেন না মাথা একবার লাগাই। তো পরের দিন সকালবেলা ভোরবেলা, মানে বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে পরের দিন ভোরবেলা এই অরিন্দম বাবু আবার যাত্রা শুরু করে সেই ভদ্রলোকের নামে, মানে সোনা ওই আশ্রমের দিকে। তো যখন যাচ্ছিল ট্রেনে, তো সেখানে একজন বলল যে, ওকে বলেছে যে এরকম জায়গাটায় আমি অমুক জায়গায় যাব, আপনি জানেন? তো বলছে হ্যাঁ, সেখানে গেলে নাকি মানুষ নিজের জীবনকে নতুন চোখে দেখতে শেখে, তুমি খুব ভালো জায়গায় যাচ্ছ, যাও। আবার আরেকজন জ্ঞান দিয়ে দিল যে ওখানে না কেউ কেউ মন্ত্র খুঁজতে যায়, কিন্তু ফিরে আসে বদলে যাওয়া মানুষ হয়ে। তাই ওইসব জায়গায় না যাওয়াই ভালো আর কি। যদি তুমি খেটে খেতে পারো তাহলে চাকরির খোঁজে যাও, এইসবের দিকে কেন যাচ্ছ? এবার অরিন্দম বুঝতে পারছে না যে সে কি সত্যি কোনো অলৌকিক রহস্যের দিকে এগোচ্ছে, নাকি ভুল দিকে যাচ্ছে, মানে নিজের ভেতরেই উত্তর খুঁজে পাচ্ছে না। এবার অনেকটা রাস্তা যেতে হবে। তো ঘটনাটা হচ্ছে ওনার আজকের দিনের বক্তব্য, মানে সেই সময়কার বক্তব্য, যে উনি যে সিদ্ধান্তটা নিয়েছিল যেটা একবার করে দেখি, মানে এই জায়গায় গিয়ে দেখি, ওটা কিন্তু তার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল। যাই হোক, অরিন্দম সেই আশ্রমে পৌঁছায়, সেখানে গিয়ে বলে যে আমি অমুক জায়গা থেকে এসেছি, ইত্যাদি ইত্যাদি।
তো একজনের সাথে একজন মানে দেখা করি দেয় আচার্যর সাথে। তো আচার্যকে প্রণাম প্রণাম করার পরে আচার্য বলে যে, প্রথমেই আচার্য ফার্স্টেই কোনো নাম ধাম জিজ্ঞেস করেনি, ফার্স্টেই ওনাকে বলেছিল যে যদি তুমি এখানে অর্থ খুঁজে এসে থাকো তাহলে তুমি কিন্তু ভুল জায়গায় এসেছো। এটা কোনো ব্যাংক নয়, এখানে টাকা রাখা নেই বা এখান থেকে গুপ্তধন পাওয়ার কোনো ট্রেনিংও দেওয়া হয় না। অরিন্দম ভাবছে তিনি এমন কথা কেন বললেন, তিনি জানলেন কি করে আমি অর্থের জন্যই এসেছি। তখন উনি বলে যে আমি শুনলাম গুরু গোরখনাথের এমন একটা মন্ত্র আছে যেটাকে নাকি নিতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যায়, আমি যেটা অর্থের অভাবে মরছি সেটা থেকে বেরিয়ে আসতে পারি। তো বললো যে গুরু গোরখনাথের মন্ত্র আছে, কিন্তু এমন তো কিছু নেই যে আমি তোমাকে মন্ত্রটা দিয়ে দিলাম, তুমি একবার উচ্চারণ করলে টাকা পেয়ে গেলে, এরকম তো হবে না। তোমাকে তো সেটা সাধনা করতে হবে, সিদ্ধি লাভ করতে হবে। তো বললো ঠিক আছে আমি করব। তো বললো করতে গেলে তো বাবু তোমাকে এখানে থাকতে হবে কিছুদিন, তো আমাদের আশ্রমের বিনা পয়সায় থাকার ঘরও আছে, তোমার আশ্রমের বদলে কিছু কাজ করে দিতে হবে। বললো ঠিক আছে করে দেবো। বুঝতে পারিনি ঠিক। তো পরের দিন ভোরবেলা যখন প্রথম আলো পাহাড়ের চূড়ায় পড়ে এবং আশ্রম যখন জেগে উঠল, তখন অরিন্দম ফিল করলো যে চারিদিকে ধূপের মৃদু গন্ধ, কয়েকজন সাধক নীরব ধ্যানে বসে আছে, মানে ও ঘুম থেকে উঠে দেখছে, সব চুপচাপ শান্ত। তো অরিন্দম ভেবেছিল এখানে এসে হয়তো সঙ্গে সঙ্গে কোনো গোপন মন্ত্র শেখানো হবে এবং রাতারাতি বড়লোক হয়ে যাবে বা সমস্যার সমাধান হয়ে যাবে, কিছু পয়সা হাত লেগে যাবে যে এক্ষুনি সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু বাস্তবে তার হাতে তুলে দেওয়া হলো একটি ঝাড়ু। ঝাড়ু। তো যে আচার্য ছিল বৃদ্ধ যোগী, উনি বললো প্রথমে আশ্রম পরিষ্কার করো। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করলো যে আমি তো এখানে মন্ত্র শিখতে এসেছি। যোগী শান্তভাবেই উত্তর দিল যে যে নিজের চারপাশ গোছাতে শেখেনি সে নিজের মনকেও গোছাতে পারবে না। এবং এটা কিন্তু একটা ফ্যাক্ট, আপনি যদি আপনার বাড়িকে অপরিষ্কার রাখেন, তাকে পরিষ্কার না রাখেন, তো আপনি কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। তো এই কথাটা অরিন্দম বাবুর মনে একটা গভীর ছাপ ফেলে দিল। যাই হোক, এরপরে সন্ধ্যাবেলা বৃদ্ধ আগুন জেলে বসে আছে, যাকে ওরা ধুনি বলে, ধুনি জেলে বসে আছে এবং গুরু গোরখনাথের নাম কীর্তন হচ্ছে। এবং তখন ওই বৃদ্ধ গোরখনাথ সম্পর্কে এনাকে বলতে শুরু করলো। ওই যোগী বলেন যে নাথ পরম্পরায় গুরু গোরখনাথকে শুধু একজন যোগী হিসেবে নয়, আত্মসংযম, অধ্যবসায় এবং অন্তরের জাগরণের প্রতীক হিসাবেও স্মরণ করা হয়। আরো বলেন, লোকমুখে তার নামে নানা মন্ত্র প্রচলিত আছে, কিন্তু প্রকৃত শিক্ষা ছিল মনকে স্থির করা, সৎ উপার্জন, নিয়মিত সাধনা এবং কর্মের প্রতি নিষ্ঠা। অরিন্দম বুঝতে শুরু করলো যে সে হয়তো এমন কিছু খুঁজছিল যার উত্তর কোনো এক লাইনের মন্ত্রে সীমাবদ্ধ নয়। যাই হোক, রাত কেটে গেল। পরের দিন ভোরবেলা যখন সবাই উঠেছে, ওই আচার্য যোগী তো তিনি ওই অরিন্দমকে বললেন যে দেখো, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাঠ প্রচলিত রয়েছে, তাদের মধ্যে একটি বহুল প্রচলিত রূপ হলো, মানে মন্ত্র আর কি, ওম চৈতন্য গুরু গোরখনাথায় নমঃ। ডেঞ্জারাস মন্ত্র, কিন্তু দুমদারাক্ষ উচ্চারণ করবেন না। এবং এই যে আমি আপনাদেরকে সাবধান করলাম, তেমন ওই যোগী অরিন্দমকেও সাবধান করেছিল যে এই শব্দগুলো জাদু ভেবে ভুল করো না। মন্ত্রের উদ্দেশ্য মনকে একাগ্র করা। যদি চরিত্র,
পরিশ্রম ও সত্যতা না থাকে তাহলে শুধু উচ্চারণে কোনো বাস্তব পরিবর্তন আসে না। ওকে। অরিন্দম নীরবে মাথা নাড়ল। তো বললো, দেখো, তোমাকে মন্ত্র তো আমি দিলাম, কিন্তু এই মন্ত্রটাতে তুমি মানে তোমাকে শিক্ষাটা দিলাম, এখনো দীক্ষা দিলাম না। দীক্ষা দেওয়ার আগে তোমাকে আমি কটা পরীক্ষা নেব। বললো ঠিক আছে। তো প্রথম পরীক্ষা আজকেই দিয়ে দাও। বলো কি? তো যোগী একটা ছোট মাটির পাত্র এনে অরিন্দমের হাতে দিয়ে বলল যে ওই যে পাহাড়ের ঝর্ণা থেকে জল পড়ছে, ওখান থেকে একটু জল ভরে নিয়ে আসো। তো অরিন্দম ভাবলো খুবই সহজ কাজ, চলে গেল জল আনতে। কিন্তু ফিরে আসার সময় খেয়াল করলো যে পাত্রটায় খুব সূক্ষ্ম একটা ফাটল রয়েছে, তাই যতবারই জল পড়ছে ততবারই সব ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। বার কয়েক হওয়ার পরে অবশ্যই বিরক্ত হলো, বিরক্ত হয়ে ফিরে এসেছে, এসে বলছে এই পাত্রে তো জল রাখাই যাচ্ছে না। তো বৃদ্ধ যোগী মৃদু হাসলেন, এসে বললেন, যেমন ফুটো পাত্রে জল টেকে না, তেমন অস্থির মনে জ্ঞানও স্থায়ী হয় না। এই উপমাটা অরিন্দমকে খুব গভীরভাবে ভাবিয়ে দিয়েছিল যে তার মানে কি আমার মন এত অস্থির। তো সেই রাত্রেই যোগী অরিন্দমকে বললেন, আগামীকাল থেকে তোমার আসল পরীক্ষা শুরু হবে, দীক্ষাও দেবো এবং আসল পরীক্ষাও শুরু হবে। তো কি সেই পরীক্ষা? বললো 41 দিনের অনুশীলন তোমাকে করতে হবে। তো বললো ঠিক আছে। তো রাত গভীর হয়ে এসছে, পাহাড়ের গায়ে শীতল বাতাস বইছে, আশ্রমের কেউ কেউ ধ্যানে বসে আছে, আবার কেউ কেউ বিশ্রাম করছে। যারা দিনে করে তারা রাত্রে ঘুমায়, যারা রাত্রে করে তারা দিনে ঘুমায়। কিন্তু ওই বৃদ্ধ যোগী কিন্তু নীরবে চুপচাপ অরিন্দমের দিকে তাকিয়ে বসে আছে। বলছে, আগামী 41 দিন তোমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই পরীক্ষা জিততে পারলে তুমি শুধু একটি মন্ত্র নয়, নিজেকেও চিনতে পারবে। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করলো যে গুরুজি, এই পরীক্ষায় আমাকে কি করতে হবে? ওই যোগী উত্তর দিল যে দেখো, প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে স্নান করবে, কিছুক্ষণ নীরবে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবে, ওতে মনোযোগ দেবে, অর্থাৎ যাকে আমরা প্রাণায়াম বলি। তারপর আমি তোমাকে যে মন্ত্রটা দেব সেটাকে জপ করবে, এত সংখ্যক এত মালা। কিন্তু মনে রাখবে যে মন্ত্রের সঙ্গে প্রতিদিন একটি ভালো কাজও তোমাকে করতে হবে। কি কাজ? বললো প্রত্যেক দিন জপ করবে কোনো রকমের আশা ছাড়া, শুধু গুরু গোরখনাথকেই স্মরণ করে যাবে। আমার খিদে পেয়েছে, আমার টাকা চাই, আমার হ্যান চাই, ত্যান চাই, পরিবারকে ভালো রাখবো, এসব কোনো কিছু ভাববে না। শুধু গুরু গোরখনাথ আর তোমাকে যে মন্ত্রটায় আমি দীক্ষা দেব, ওম চৈতন্য গুরু গোরখনাথায় নমঃ, এই মন্ত্রই তুমি শুধু জপ করে যাবে। বললো ঠিক আছে। তো পরের দিন সকালবেলা সব অ্যাজ ইউজুয়াল হয়েছে, দীক্ষা ফিক্ষা হয়েছে, জপে বসেছে। তো মনে হলো সবকিছুই তো কত ইজি ইজি। পরের দিন আরো উৎসাহ নিয়ে প্র্যাকটিস শুরু করলো। কিন্তু যেই 4-5 দিন পার হয়ে গেছে, তখন এই অরিন্দমের সমস্যার শুরু হলো। কি সমস্যা? কোনোদিন খুব ঠান্ডা লাগে, তো কোনোদিন এমন জায়গায় সাধনা করতে বসে গাছের তলায় যে এত বৃষ্টি যে বসা যাচ্ছে না। কখনো ঘুম ভাঙতে দেরি হচ্ছে, তো কখনো ঘুম আসছেই না। কখনো মনে হচ্ছে দূর, এসব করে কি হবে, ফালতু, এর থেকে যদি কটা খাতা লিখতাম আরো ভালো হতো, আরো কটা কাজ বাড়িয়ে নিতাম। আমার মনে সন্দেহ জন্মায় অরিন্দমের, যে আমি কি সময়টাকে হেলায় নষ্ট করছি? আদৌ এইভাবে কিছু হবে? তো তিনি সন্ধ্যেবেলা যেমন গুরুর সামনে সবাই সব শিষ্যই বসে গুরুর কথা শুনতে, বসেছে। গুরু অরিন্দমের দিকে তাকিয়ে, অর্থাৎ ওই যোগী অরিন্দমের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলেন, আজ তুমি কয়বার নিজের উপরে সন্দেহ করেছো?
অরিন্দম তো কোনো উত্তর দিতে পারলো না। বললো ঠিক আছে, তোমার সাথে পরের দিন কথা হবে। তো পরের দিন সকালবেলা যথারীতি সব হয়ে যাওয়ার পরে গুরু তার হাতে একটা আয়না দিলেন। আয়নাটা ধুলোয় ঢাকা ছিল। তো যোগী বললেন যে নিজের মুখ এতে দেখো। অরিন্দম বললো এতে কিছুই তো দেখা যাচ্ছে না। যোগী ধীরে ধীরে কাপড় দিয়ে ধুলো পরিষ্কার করলেন। কিছুক্ষণ পর আয়নায় স্পষ্ট ছবি ভেসে উঠলো অরিন্দমের। তিনি বললেন মনও ঠিক এমনই, অস্থিরতা, ভয়, লোভ আর হতাশা এগুলো যখন মনের ওপর জমে যায় না, তখন সত্যকে দেখা যায় না। নিয়মিত অনুশীলন করতে থাকলে সেই ধুলো ধীরে ধীরে পরিষ্কার হয় এবং মন্ত্রের ভেতরকার যে শক্তি তাকে চেনা যায়। অরিন্দম বুঝতে শুরু করলো যে এই সাধনার উদ্দেশ্য বাইরের জগৎকে বদলানো নয়, নিজের ভেতরের জগৎকে পরিষ্কার করা এবং নিজেকে চিনতে শেখা। একদিন কি হয়েছে, আশ্রমের বাইরে কাঠকুড়োতে গিয়ে অরিন্দম এক বৃদ্ধকে দেখতে পেলেন যে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। খুবই সাধারণ পোশাক এবং তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল ওই বৃদ্ধের। তো বৃদ্ধ অরিন্দমকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি খুঁজতে এসেছো? অরিন্দম বলল, আমি এমন একটা পথ খুঁজছি যাতে আমার জীবনের সমস্ত অভাব দূর হয়ে যায়। বৃদ্ধ হাসলেন এবং বললেন, অভাব সবসময় অর্থের হয় না, অনেক সময় মানুষের সবচেয়ে বড় অভাব হয় ধৈর্যের, মনোযোগের আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার। কথাটা তো অরিন্দমের মস্তিষ্কে আরো গেঁথে যায়। ঠিক আছে, তো অরিন্দম কিন্তু জানতো না ওই বৃদ্ধটা কে, কোথা থেকে এসছে, কোথায় যাবে। তো যাই হোক, এইভাবে দিন চলতে থাকে 21 দিন পার হয়ে গেছে অরিন্দমের। আগের মতন আর অস্থির লাগে না অতটা, আগের চেয়ে বরং অনেক বেশি মনোযোগী হয়েছে। সব কাজ মানে কাউকে কিছু বলে দিতে হয় না, নিজে নিজেই করতে পারে। ছোট ছোট বিষয়ে আর বিরক্ত হয় না। এবং গুরু সহ আশ্রমের অন্য লোকেরাও এই পরিবর্তন কিন্তু ওনার দেখেছে, যে লোকটা বদলেছে অনেকটা। ঠিক আছে, তো ইতিমধ্যে বাড়িতে যোগাযোগ করেছে চিঠি চাপাটি দিয়ে যে আমি অমুক আশ্রমে আছি, অমুক মানে সিদ্ধান্ত নিয়ে এসেছি। বাড়ির লোক রুষ্টই আছে যে ভাই এখানে চলছে না ঘর পরিবার, আর তুমি ওখানে সাধু হয়ে গেছো না তো না। একদিন কি হয়েছে, ওই ঠিকানা ধরে এক ভদ্রলোক অরিন্দমের গ্রাম থেকে এসেছে, এসে অরিন্দমের সাথে দেখা করেছে, করে বলেছে দেখো তোমার বাড়িতে বড় একটা বিপদ ঘটে গেছে, তো সবাই চায় তুমি এখনই ফিরে যাও, কারণ তোমার বাবা অনেক দেনা ফেনা করেছিল, তো গ্রামের যার কাছ থেকে দেনা করা হয়েছে সেই বড় ব্যবসায়ী তোমাদের সব সম্পত্তি কেড়ে নিতে চাইছে। তুমি এখনই না গিয়ে দাঁড়ালে পরে কিন্তু বড় বিপদ ঘটে যাবে। এই তোমার বাবা মা তোমার সাধু হওয়ার চক্করে বেঘর হয়ে যাবে, রাস্তা রাস্তায় ভিক্ষা করে ঘুরবে। অরিন্দমের তো মন ভেঙে গেছে যে আমি কি সর্বনাশ করতে এসেছি, ওখানে থাকলে আমি কিছু না কিছু ব্যবস্থাটা করতাম। তো তখন অরিন্দম ভাবতে শুরু করলো যে তাহলে কি আমি সাধনা ছেড়ে দেবো, নাকি শেষ পর্যন্ত ধৈর্য ধরে নিজের প্রতিশ্রুতি রক্ষা করব। এমন সব বিভিন্ন ঘটনা মাথার মধ্যে যেমন হয় না আমাদের, ওরকম ওনারও হয়েছে। তো রাত্রে উনি ওই গুরুর সামনে যেমন সব শিষ্যরা বসরাম বসেছে, তো তখন ওই যোগী মানে ওনার যিনি গুরু অরিন্দমের, সে বলে যে দেখো অনেকেই শেষ দরজার সামনে গিয়েও না ফিরে চলে আসে, পারে না ঢুকতে। বললো গুরুজি এর মানে তো কিছু বুঝলাম না, আমি কি আশ্রম ছেড়ে চলে যাব নাকি থেকে সাধনা করব, কিছুই তো বুঝতে পারছি না। তো গুরুজি বললো দেখো তোমার এখনো অনেক শিক্ষা বাকি আছে, তুমি এখন বিশ্রাম করো, পরে কথা হবে। তো বিশ্রাম আর কি করবে, যার বাড়ি ঘর সব চলে যেতে বসেছে সাধনা করতে এসে, বাবা মা রাস্তায়
ঘুরে বেড়াবে, ভিক্ষা করবে, সে আর কি সিদ্ধান্ত, মানে কি ঘুমাবে বল? মানে একদিকে পরিবার আর একদিকে নিজের প্রতিশ্রুতি, মানে সংকল্প নিয়েছে, ছাড়তেও পারবে না, ছাড়লেও ক্ষতি হবে, না ছাড়লেও ক্ষতি হচ্ছে, মানে কি করবে বুঝতে পারছে না। ভাবছে সারা রাত ধরে যে আমি কি স্বার্থপর হয়ে গেছি, নাকি এই শিক্ষার শেষে মানে শেষ পর্যন্ত পৌঁছানোই আমার কাছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কি করব বুঝতে পারছি না। তো ভোর ভোর উঠে পড়েছে, দেখছে ওনার যিনি গুরুজি যোগী তিনি বসে আছেন বাইরে। তো আবার গিয়ে জিজ্ঞেস করেছে, গুরুজি আমি কি করব? তো যোগী কিছুক্ষণ নীরব থেকেছে, তারপরে বলল, সিদ্ধান্ত আমি নেব না, কারণ যে নিজের মানে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে না শেখে সে নিজের ভাগ্য কোনোদিনও করতে পারবে না। এবং এই কথাটা গুরু পরম্পরায় যেমন চলে, তেমন সব ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য। তো যোগী অরিন্দমকে 3টে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, তুমি কি ভয় থেকে সিদ্ধান্ত নিচ্ছ নাকি বিবেক থেকে? অরিন্দম চুপ। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি সমস্যার থেকে পালাতে চাইছো নাকি সমস্যার মুখোমুখি হতে চাইছো? অরিন্দম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তৃতীয় প্রশ্ন, যদি আজ তোমাকে কোনো মন্ত্র না দেওয়া হয়, কোনো শিক্ষা না দেওয়া হয়, তবুও কি তুমি আদৌ একজন সৎ, পরিশ্রমী, নিয়মিত জীবনযাপন করতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে, এই সামান্য কটা প্রশ্নের উত্তর দিতে অরিন্দমের অনেক সময় লেগেছে। অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত বলল, হ্যাঁ, কারণ আমি বুঝেছি এই পথ শুধু অর্থের জন্য নয়, নিজেকে বদলানোর জন্য। অর্থাৎ মন্ত্র সাধনা করে আপনি যা পেতে চাইছেন সেটা নয়, তার সাথে নিজের আমূল পরিবর্তন। তো যোগীর মুখে প্রথমবারের মতন, মানে এই প্রথম শিষ্যের কাছ থেকে একটা সঠিক উত্তর পেয়েছে, একটা তৃপ্তির হাসি ফুটেছে। তো বললো, ঠিক আছে, যাও, তোমার পরিবারের সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করো। তো দেখা হয়েছে সন্ধ্যাবেলা নিজের কাজকর্মের পরে। তো যোগী তাকে কি করেছে, আশ্রমের একটা পুরনো ঘরে নিয়ে গেছে। ঘরটা অত্যন্ত সাধারণ একটা ঘর ছিল। তো যোগী গিয়ে বলছে, দেখো এখানে কোনো সোনাদানা আছে, মণিমাণিক্য আছে, কোনো গুপ্তধন কি এখানে আছে? অথচ এই আশ্রমের এটাই সবচেয়ে গোপন ঘর। তো যারা গুপ্তধন খুঁজতে আসে তারা কিন্তু এখানে এসে হতাশ হয়, যারা অর্থ খুঁজতে আসে তারা কিন্তু এখানে এসে হতাশ হয়, আর যারা জ্ঞান খুঁজতে আসে, যারা সমস্যাকে মোকাবিলা করার অস্ত্র খুঁজতে আসে, তারা এখান থেকেই নতুন জীবন শুরু করে। তুমি সেই পর্যায়ে এসেছো, তাই তোমাকে এই ঘরে নিয়ে এলাম। দিয়ে একটা পুঁথি দেখিয়েছে, পুঁথি মানে ওই যে তালপাতার বই যাকে বলে। তো বললো, ওটা খোলো। তো খুলতেই প্রথমেই লেখা ছিল, যে মনকে জয় করেছে তার কাছে সুযোগ নিজে এসে ধরা দেয়। অর্থাৎ মনকে স্থির করে ফেলতে পারলেই সব আপনার কন্ট্রোলে। তিনি ব্যাখ্যা করে বুঝিয়েও দিয়েছেন যে মানুষ প্রায়ই ভাবে সৌভাগ্য বাইরে থেকে আসে, কিন্তু অনেক সময় সৌভাগ্য বলতে বোঝায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর সেই ক্ষমতা আসে নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং পরিষ্কার চিন্তা থেকে। অরিন্দম তখন বুঝতে পেরেছে যে এতদিন সে শুধু রেজাল্টের কথা ভাবছিল, ফল, নিট রেজাল্ট কি হবে এটা করার পরে, কিন্তু কখনো নিজেকে বদলানোর কথা ভাবেনি। তো যোগী আবার বললেন যে অনেকেই শুধু শব্দ মুখস্থ করে কিন্তু শব্দের অর্থ বোঝে না। ওম চৈতন্য শ্রী গুরু গোরখনাথায় নমঃ, এই মন্ত্রটা আবার বলল, এই মন্ত্র উচ্চারণের সময় মনে রাখতে হবে এটা কোনো জাদুর সূত্র নয়, এটি নিজের অহংকে নম্র করা, মনকে একাগ্র করা এবং সৎ কর্মে অটল থাকার একটি
স্মরণ, চিন্তা, ধ্যান। যাই হোক, সেদিন গেল, এইভাবে দিন গড়াতে লাগলো। অরিন্দম এখন আর কোনো অভিযোগ করে না, সে মন দিয়ে নিজের কাজ করে, আশ্রমের সবার সাহায্য করে, কারণ সে নিজের সময়ের মূল্য বোঝে। এবং ধীরে ধীরে তার মন এমন এক শান্ত মনের মধ্যে একটা এমন শান্ত আত্মবিশ্বাস জন্ম নিতে লাগলো, যা আগে কখনো ছিল না। হ্যাঁ পারবো, হ্যাঁ আমি এটা পারবো। কিন্তু যখনই এতটা কনফিডেন্সের সাথে অরিন্দম এগিয়েছে, তার সামনে আবার একটা নতুন অদ্ভুত ঘটনা এসে উপস্থিত হলো। কি? বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যায় না, তো সেরকমই এক ব্যবসায়ী ওই জায়গায় ঘুরতে গেছে, ওই আশ্রমেও গেছে, নাম শুনেছে আশ্রমের প্রচুর। তো অরিন্দমের সাথে ওই ব্যবসায়ীর মুখোমুখি। তো ব্যবসায়ী বলছে, তোমাকে আমি যেন আগে কোথায় দেখেছি। অরিন্দম অবাক হয়ে তাকিয়েছিল, আমি তো এই লোকটাকে কোনোদিন কোথাও দেখিনি। তো অরিন্দম ভাবছে আমাকে কোথা থেকে চিনলো, দেখি কোনো কাকতালীয় ঘটনা নাকি, না কি ব্যাপার, কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, ওর অনুশীলন তো চলছে। এবার এই 41 দিনের অনুশীলন যখন শেষ হয়ে গেছে, এই সাধনা যখন তার শেষের দিন, সেদিনকে কি হবে, কি করতে পারবো, কি হাত লাগবে, এরকম অনেক কিছু ভাবছে। আর ওই ব্যবসায়ী ভদ্রলোক ওইটুকু কথা বলেও চলে গেছে। অরিন্দম চলে এসছে নিজের ঘরে, এভাবে তো অনেকদিন কেটে গেছে। ওই সময় ওই দিনটায় অরিন্দম বসে বসে ভাবছে যে আমি রোজ নিজের ভাগ্যকে দোষ দিতাম, আজ সেই আমি নিজের কাজ চুপচাপ করি, অন্যদেরকে সাহায্য করি, অভিযোগের বদলে সমাধান খুঁজে বেড়াই। কেন, কিভাবে হলো এই ঘটনা? কিন্তু শিক্ষা এখনো বাকি ছিল তার। তো পরের দিন ওই ব্যবসায়ী আবার এসেছে ওই আশ্রমে, এবং আচার্যকে বলেছে যে এরকম আপনাদের এখানে একজন নতুন যোগী এসছেন দেখলাম, তাকে যদি একটু ডেকে দেন। তো অরিন্দমকে ডেকে পাঠিয়েছে। তো বলছে, গতকাল তোমাকে, ওই ব্যবসায়ী বলছে, গতকাল তোমাকে দেখে মনে হয়েছিল কোথায় যেন আগে দেখেছি, আজ বুঝতে পারছি তোমার মুখ নয়, তোমার ব্যবহার আমাকে সেই পুরনো বন্ধুর কথা মনে করিয়ে দিয়েছে, যে সততা দিয়ে নিজের ব্যবসা গড়েছিল। আমার এক পার্টনার ছিল, যিনি আর নেই বর্তমানে। তো অরিন্দম অবাক হয়ে শুনছিল। তো ব্যবসায়ী বললেন, আমার ব্যবসায় একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন, কিন্তু আমি দক্ষতার আগে চরিত্রকে মূল্য দিই। অরিন্দম ভাবলো যে বাবা, ইনি আবার ব্যবসায়ী মানুষ, আমাকে এত কি চিনে ফেললেন। মনের মধ্যে একটা ঝটকা লাগলো। এবং অরিন্দম তখন বুঝতে পারলো যে তার এই যে গত 1 মাসের বেশি সময় ধরে আমি এই সাধনা করছি, এতে আমার বাইরের নয়, ভেতরের পরিবর্তন হয়ে গেছে, যেটা ভেতরের পরিবর্তন হওয়া লোকগুলোকে লোক চিনতে পারে। তো যাই হোক, এইভাবে দিন পার হয়ে গেছে, 41 দিন কমপ্লিট। অরিন্দম ভেবেছিল যে 41 দিন হয়ে যাবে, গুরু গোরখনাথ সামনে চলে আসবে এত টাকার থলি নিয়ে, কিন্তু এরকম কিছুই হয়নি। তো সাধনা কমপ্লিট করে নিজের যে সমস্ত কাজকর্ম ক্রিয়াকর্ম থাকে সেসব করে বাইরে বেরিয়েছে, দেখছে ওই যোগী একটা কাপড়ের থলে নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট একটা থলে নিয়ে। তো অরিন্দমের হাতে বেরোতেই অরিন্দমের হাতে এটা দিয়েছে, বলছে তোমার সাধনার সিদ্ধি লাভের ফল এটা। অরিন্দম খুব আগ্রহ নিয়ে খুলেছে, ভেতরে নিশ্চয়ই সোনা দানা অনেক কিছু আছে। বাট ভেতরে কি ছিল? একটা রুদ্রাক্ষের মালা ছিল, গুরু গোরখনাথের ধুনির ভস্য ছিল, আর একটা ছোট্ট কাগজ ছিল। আর ওই কাগজে লেখা ছিল, শৃঙ্খলা ছাড়া কোনো মন্ত্র ফলপ্রসূ হয় না। অরিন্দম খুব অবাক হয়েছে, অবাক হয়ে বলল, এটাই সব? এর মধ্যে যা আছে এই সব? তো যোগী শান্তভাবে উত্তর দিল যে তুমি এখনো ভাবছো যে তুমি মন্ত্রযজ্ঞার সোনাদানা পেয়ে যাবে?
এই গত 41 দিন ধরে তুমি সাধনা করে তুমি এখনো মানে সেই জায়গাটাই জানতে পারলে না যে এর ভেতরের রহস্যটা কি। তো যোগী তখন আবার বলল যে মানুষ যখন অর্থ আকর্ষণ কথাটা শোনে না, তখন শুধু টাকার কথাই ভাবে, কিন্তু প্রকৃতি সমৃদ্ধি শুরু হয়, মানে প্রকৃত সমৃদ্ধি শুরু হয় তখনই যখন মানুষ সময়কে সম্মান করতে শেখে, নিজের কাজের দায়িত্ব নেয়, অন্যের বিশ্বাস অর্জন করে এবং সঠিক সুযোগটাকে চিনতে পারে। এই গুণগুলো থাকলেই জীবনের নতুন দরজা খোলার সম্ভাবনা আছে। আদারওয়াইজ তুমি যদি ভাবছো যে 41 দিন সাধনা করলাম আর তারপরে আকাশ থেকে টাকা ঝরে ঝরে পড়বে, এরকম কিন্তু কিছু হয় না। হরিনাম বুঝতে পারলো যে গুরু গোরখনাথের নামে প্রচলিত যে মন্ত্রটা আছে, এগুলো আসলে এইগুলোরই বেস, নিজেকে তৈরি করার বেস। কিছু না কিছু তো একটা ভাগ্যের দরজা খুলবেই, আকাশ থেকে কিছু পড়বে না। তো পরের দিন ওই ব্যবসায়ী আবার এসেছে, এসে অরিন্দমকে বলছে, দেখো আমি দিল্লি ফিরে যাচ্ছি, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো, ওখানে গিয়ে কাজ করতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো ধনী বানানোর প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু তুমি যদি সততা আর শৃঙ্খলা ধরে রাখো তাহলে শেখার অনেক সুযোগ পাবে। তো অরিন্দম কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর গুরুর দিকে তাকালো, তাকিয়ে মানে চোখে চোখে ইশারা জিজ্ঞেস করলো যে কি করব। যোগী মাথা নেড়ে বললেন, যাও, এখন তোমার সাধনা জীবনের মধ্যেই চলবে, তুমি মন্ত্র জপ যেমন করছো সেটা মন্ত্র জপ করবে, আর যে সুযোগটা পেয়েছো সেটাকে কাজে লাগাও। তো আশ্রম ছাড়ার আগে অরিন্দম শেষবারের মতন গুরুকে প্রণাম করলো। সে বলল যে গুরুজি, আমি কি সত্যিই মন্ত্রের শক্তি পেয়েছি? গুরু মৃদু হাসলেন, এসে উত্তর দিলেন, যেদিন তুমি নিজের দুর্বল অজুহাত বানানো বন্ধ করেছিলে, সেদিন থেকেই সেই শক্তি তোমার মধ্যে কাজ করতে শুরু করেছিল। যেদিনকে তুমি প্রথম বুঝে গেছিলে যে কাউকে দিয়ে নয়, নিজের কাজটা নিজেই করব, সেদিনই তুমি মন্ত্রের শক্তিকে পেয়ে গেছিলে, আজ তো জাস্ট এর প্রয়োগ হচ্ছে। তো অরিন্দম কেঁদে ফেলে, অবভিয়াসলি কাঁদারই কথা, কারণ সে বুঝতে পারলো যে এই 41 দিনের সবচেয়ে বড় প্রাপ্তি কোনো অলৌকিক অভিজ্ঞতা নয়, বরং এক নতুন দৃষ্টিভঙ্গি। তো পরের দিন আশ্রম থেকে বেরোলো, শেষবারের মতন পাহাড়ের দিকে তাকালো, চারিদিক তাকালো, যে তখন তার মনের ভেতরে হু হু করে কান্না পাচ্ছে, যে মনে হচ্ছে যেন একটা স্থান ছেড়ে যাচ্ছি না, একটা পুরনো জীবনকেও বিদায় দিয়ে দিচ্ছি। তো গুরু আচার্য তাকে বলেছিলেন, বিদায়ের সময় একটা কথা বলেছিলেন, মন্ত্র তখনই জীবন্ত থাকে যখন তোমার চরিত্র জীবন্ত থাকবে। এই কথাটা কিন্তু অরিন্দমের কানে বারবার বাজছিল। যাই হোক, অরিন্দম দিল্লি চলে আসে, এক নতুন জগতে প্রবেশ করে। চারিদিকে কোলাহল, ব্যস্ত মানুষ, বড় বড় বাজার, অসংখ্য ব্যবসা। মানে যে ব্যবসায়ী তাকে সঙ্গে করে এনেছিল, এখানে তারও একটা বানানো নাম বলছি, ধ্রুব সেন। তো ধ্রুব সেন বলল অফিসে ঢোকার পরে যে, দেখো আমি তোমাকে কোনো বড় পদ দিতে পারবো না, কিন্তু তোমাকে শুরু করতে হবে হিসাব রক্ষকের সহকারী হিসাবে। তো অরিন্দম বিনা দ্বিধায় বললো যে, আমি তো এখানে শিখতে এসেছি, পদ চাইতে তো নয়। ধ্রুব সেন মৃদু হেসে বললো, এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম। তো যাই হোক, প্রথম কয়েক মাস অরিন্দম শুধু খাতা গুছাতো, হিসাব লিখতো, আর গুদামের তালিকা ফালিকা সব মিলিয়ে দেখতো আর কি, সব ঠিকঠাক আছে কিনা। তো যারা ওই অফিসের খুব পুরনো, তারা তাকে নিয়ে হাসাহাসি করতো, কারণ অরিন্দম পড়াশোনায় খুব ভালো। তো হাসাহাসি করতো, টিপ্পণী করতো যে এত পড়াশোনা করে শেষে খাতা গোনার কাজ করছে। কিন্তু অরিন্দমের কোনো রাগ ছিল না, কারণ সে আশ্রমে আগেই শিখে এসেছিল যে ছোট কাজকে সম্মান করে না, সে বড় কাজের দায়িত্ব পায় না। একদিন অফিসের এক কর্মচারী তার কাছে এসে বলে যে, দেখো হিসাবে যদি একটু গড়মিল করে দেওয়া যায়
তাহলে কেউ কিছু বুঝতে পারবে না, ধরতেও পারবে না। তাতে কি হবে, তোমারও কিছু লাভ হবে, আমিও কিছু পাবো। অরিন্দম মানে চট করে মনের মধ্যে একটা দ্বিধা শুরু করে ফেলে যে সত্যি তো কিছু টাকা পেয়ে গেলে এক্ষুনি একসাথে বাড়ির অনেক সমস্যা মিটে যাবে। ঠিক তখনই ওর মাথায় গুরুর ওই কথাটা মনে পড়ে যে যে অর্থ চরিত্র কেড়ে নেয় সে অর্থ কখনো সমৃদ্ধি আনে না। অরিন্দম সঙ্গে সঙ্গে প্রস্তাবটি ডিনাই করে। কয়েক সপ্তাহ পরে প্রতিষ্ঠানের মানে ওই ব্যবসার যে ইয়ে হয় না, মানে ওই কি বলে, এটা খুব সুন্দর টার্মস আছে এটার, যে ফাইনাল একটা এক্সামিন হয়, এইরকম ব্যাংক ট্যাঙ্কও বন্ধ থাকে, অডিট 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 মনে পড়েছে, অডিট হয়েছে, তো সব কিছু অডিটে খুব ভালো রেজাল্ট এসছে এবারে। তো ধ্রুব সেন সব দেখলো, এবার ধ্রুব সেনের যা বোঝাচ্ছিল বুঝে গেছে যে অরিন্দম যদি মনে করতো আর 5 জনের মতন আর সবার মতন যে একটু 19-20 করে দেবো, গরমিল করে দেবো, তো কিছু টাকা কিন্তু কামিয়ে নিতে পারতো, কিন্তু সেটা করেনি। তো ধ্রুব সেন নিজের চেম্বারে অরিন্দমকে ডেকে পাঠায়, দিয়ে বলে যে দেখো, আজ তুমি কোম্পানির টাকা বাঁচাওনি, নিজে কিছু টাকা কামাওনি, কিন্তু তুমি কি করেছো জানো, তুমি আমার আত্মবিশ্বাস জিতে নিয়েছো। কারণ ব্যবসার সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, বিশ্বাস। অরিন্দমের আর একটা শিক্ষা হয়ে গেল যে ভাই বিশ্বাস ছাড়া কোনো কিছু তো হবে না। ধীরে ধীরে অরিন্দম কারো বড় বড় দায়িত্ব দেওয়া হয়, সে নতুন হিসাব পদ্ধতি চালু করে, কোম্পানির কি করে অপচয় ডেপ্রিসিয়েশন কমানো যায় সেসবের ব্যাপারে মানে কনসালটেন্সি দিতে শুরু করে। অন্য কর্মীদের সাথেও মানে বেশ ভালো সম্পর্ক বজায় রাখে, সম্মান দিয়ে চলতো। কিন্তু যারা আগের অরিন্দমকে চিনত তারা বুঝতেই পারলো না যে এই শান্ত ধৈর্যশীল যুবকটা একসময় নিজের ভাগ্যকে দোষ দিয়ে দিন কাটাতো, যে আমার কপাল খারাপ, আমার দ্বারা কিছুই হবে না। একদিন রাত্রে অরিন্দম একটা স্বপ্ন দেখলো, সে দেখছে সেই পাহাড়ের আশ্রমে সে দাঁড়িয়ে আছে, দূরে একটা প্রদীপ জ্বলছে, আর ওই তার আচার্য বলছেন, মনে রেখো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তোমার সামনে এখনো আছে। অরিন্দমের ঘুম ভেঙে যায়, সে বুঝতেই পারেনি যে এটা শুধু স্বপ্ন নাকি নিজের অন্তরের আরেকটি সতর্ক বার্তা। কারণ ওই যে একটা কথা আছে না, যে গুরু সবসময় সহায় থাকেন। তো পরের দিন অরিন্দমের কাছে আর এক ব্যবসায়ী দেখা করতে আসে, অরিন্দম টিফিন করতে বাইরে গেছে, দেখা করতে আসে সেখানে। তো বলে, দেখো তোমার সততার কাহিনী অনেক শুনেছি, তো আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটার কি তুমি দায়িত্ব নেবে? তো প্রস্তাবটা তো অরিন্দমের অবশ্যই ভালো লেগেছে, কারণ মাইনে অনেক বেশি, মানে এখানকার থেকে প্রায় 4 গুণ বেশি, অনেক বড় পদ, খুব দ্রুত নিজের লাইফের উন্নতির সুযোগ রয়েছে। কিন্তু অরিন্দমের মনে একটা প্রশ্ন জেগেছে, এই প্রশ্নটা কেন এসেছে, এটা সাধারণ মানুষ হলে প্রশ্নটা জাগতো না, কিন্তু সাধনার পথের মানুষ না। অরিন্দমের মনের প্রশ্ন জেগেছে যে এই যে সুযোগটা এসেছে, এটা কি সত্যি সঠিক পথে, নাকি এমন একটা পরীক্ষা যেখানে বাহ্যিক লাভের আড়ালে বড় ক্ষতি লুকিয়ে রয়েছে। অরিন্দম সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেয়নি, বললো একটু ভেবে আপনাকে জানাবো। তো সেদিন রাত্রে অরিন্দম সারা রাত ঘুমাতে পারেনি। একদিকে বিশাল বেতন, বড় পদ, দ্রুত সাফল্যের সুযোগ, অন্যদিকে গুরুর সেই কথাগুলো বারবার তার কানে বাজছিল, প্রত্যেক উজ্জ্বল পথই সঠিক পথ নয়। তো পরদিন সকালে সে ঘুম থেকে ওঠে এবং সেই কোম্পানিতে যায়। তো ঢুকে দেখছি, আরে বাপরে, তো হেভি বিরাট ব্যাপার, মানে হেভি বিলাসবহুল একটা অফিস, সবকিছু ঝকঝকে। কিন্তু মানুষগুলোর দিকে তাকিয়ে অরিন্দম বুঝতে পারে যে এখানে প্রত্যেকটা মানুষ ভয়ে ভয়ে কাজ করছে, কেউ নিজের থেকে কাজ করতে চাইছে না, সম্মানের সাথে কেউ কাজ করছে না। অরিন্দমের মনে প্রশ্ন জেগেছে যে যেখানে প্রত্যেকটা মানুষ ভয়ে ভয়ে কাজ করছে, সেখানে কি সত্যি কোনো উন্নতি সম্ভব?
তো যাই হোক, কোম্পানির মালিক তাকে কিছু হিসাবপত্র দেয়, দিয়ে বলে যে দেখো এই হিসাবপত্র আছে, তুমি একটু দেখে নাও, এটাই আমাদের কাজের স্টাইল। প্রথমে অরিন্দমের সবকিছু স্বাভাবিক মনে হয়েছে, তারপরে গভীরভাবে পরীক্ষা করতে গিয়ে দেখে অরিন্দম অনেক গড়মিল রয়েছে। এরকম কিছু লেনদেনের তথ্য মিলছে না, কিছু খরচের কোনো প্রমাণ নেই, এরকম আরো অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে। তো সে সেই সমস্ত বিষয়গুলোকে মার্ক করে ভদ্রভাবে কোম্পানির মালিককে সেই বিষয়টা জানান। তো মালিক এসে বলল, আরে ব্যবসা করতে গেলে এইসব চলে, এগুলোকে তুমি মাথায় রেখো না, তুমি তোমার কাজ হচ্ছে শুধু সই করে দেবে, প্রত্যেক যে ধরনেরই হিসাব আসুক না কেন তুমি শুধু সই করে দেবে। তো অরিন্দমের তো কথাটা শুনেই বুক ধক করে উঠেছে, কারণ গুরুর শিক্ষা মনে পড়ে গেছে না, যে অসৎ পথ প্রথমে সহজ মনে হয়, কিন্তু শেষে সবচেয়ে কঠিন মূল্যটা দিতে হয়। তো অরিন্দম সঙ্গে সঙ্গে সমস্ত কাগজপত্র টেবিলের উপর নামিয়ে দেয় এবং বলে, আমাকে ক্ষমা করবেন, আমি এই কাজ করব না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। তো মালিক অবাক যে ভাই, এত বড় সুযোগ কেউ এভাবে ফিরিয়ে দেয়? তো তিনি বলছেন, তুমি কি জানো তুমি কি হারালে? তো অরিন্দম শান্তভাবে উত্তর দিয়েছে যে সম্ভবত অনেক টাকা হারালাম, কিন্তু নিজের বিবেক হারাইনি। কয়েক মাস পর মানে আবার ওই কোম্পানিতে ব্যাক করেছে। তো কয়েক মাস বাদে খবর ছড়িয়েছে পুরো শহরে যে কোম্পানিতে ওকে ডেকে নিয়ে গেছিল সেই কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, ইডি তদন্ত শুরু হয়েছে, এবং মানে মানি লন্ডারিং এর কেসে জর্জরিত কোম্পানিটা, প্রচুর অভিযোগ রয়েছে, এবং যারা ওখানে কাজ করছিল তারা প্রত্যেকেই বিভিন্ন প্রকার আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। তো কোম্পানি মানে সেই পুরনো কোম্পানি ধ্রুববাবুর কোম্পানিতেই তো ফিরে গেছিল। তো ধ্রুববাবু অরিন্দমকে ডেকে বললেন যে সেই দিন শুধু তুমি একটি চাকরি ফিরিয়ে দাওনি, তুমি নিজের ভবিষ্যৎকেও রক্ষা করেছ। তখন অরিন্দম বুঝলো যে সব লাভ না সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিছু লাভ আসে ঠিকই, কিন্তু সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী ফল হিসাবে। তো ধ্রুব সেন যে কারণে ওকে মেন ডেকেছিল সেটা বলছে, দেখো এই প্রতিষ্ঠানের একটা নতুন শাখা ডিপার্টমেন্ট আমি খুলেছি, তো আমি চাইছি তুমি ওইখানকার দায়িত্ব নাও, এবং এই দায়িত্বটা আমি তোমাকে তোমার জ্ঞানের জন্য নয়, তোমার চরিত্রের জন্য দিচ্ছি, জ্ঞান তো প্রচুর আছে। তো অরিন্দমের চোখে তখন জল চলে এলো, সে মনে মনে গুরু গোরখনাথকে প্রণাম করলো, এবং সেদিন রাত্রে গুরু গোরখনাথের নামে অনেক বেশি সংখ্যক মালা জপ করলো। তারপরে সে ভাবলো যে যেই অর্থের খোঁজে আমি পাগলের মতন ঘুরতাম, আজ ধীরে 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 ওম চৈতন্য গুরু গোরখনাথায় নমঃ এই মন্ত্র জপতে জপতে আজ আমি এমন জায়গায় এসে পড়েছি, হয়তো এক ঝটকায় আমার কিছু হয়নি, কিন্তু এমন জায়গায় এসে পৌঁছেছি যা আজ অর্থ আমার কাছে মানে কিছুই না। তো মন্ত্র এমন একটা জিনিস যেটা আপনাকে একদিনে ফল দেবে না, ধীরে 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 সে চারিপাশে, আমি বারবার একটা কথা বলি, এটা আমার কথা নয়, আমার গুরুজিরই কথা, যে চারিপাশে সে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, নিজেকে স্থাপন করার একটা এনভায়রনমেন্টও ক্রিয়েট করে, যেটা আমরা প্রথমে বুঝতে পারি না, শেষে গিয়ে দেখি যে আরে বাপরে, কোথায় ছিলাম কোথায় এলাম। তো মাদার গল্পটা এখানেই শেষ, যে উনি কিভাবে এই মন্ত্রের মাধ্যমে নিজেকে এত ইমপ্রুভ করে নিয়েছিলেন। কিন্তু আমি বললাম যে ওনার সাথে দেখা আমার তারাপীঠ শ্মশানে। তো হঠাৎ উনি শ্মশানে কেন গেলেন? উনি শ্মশানে কারা যাবে? এই এত বড় বড় ব্যবসায়ীরা যাবে, এই এত সাধু সন্ত যাবে, তো উনি সাধু সন্তই। তো সেই জায়গায় এবার ফিরি। তো বলছে যে একদিন কি হয়েছে, একটা পুরনো চিঠি আমার সামনে এসে উপস্থিত হয়, ওখানে কোনো কে পাঠিয়েছে কোনো নাম লেখা ছিল না। তো চিঠি খুলতেই ভেতরে শুধু একটা কথায় লেখা আছে, পাহাড়ে ফিরে এসো, তোমার শিক্ষা এখনো শেষ হয়নি। আর
চিঠির নিচে একটা ত্রিশূলের চিহ্ন। তো অরিন্দমের বুঝে গেল যে এ আহ্বান কোনো সাধারণ আহ্বান নয়, এটা তো একটা ডেঞ্জার আহ্বান। চিঠি নিয়ে অরিন্দম অনেকক্ষণ নীরবে দাঁড়িয়েছিল, কারণ একটাই বাক্য লেখা, পাহাড়ে ফিরে এসো, তোমার শিক্ষা এখনো শেষ হয়নি। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কিছুই লেখা নেই। কিন্তু তার অন্তর বলছিল এই আহ্বানটা না উপেক্ষা করা উচিত নয়। মানে এই ঘটনাটা যখনকার ততক্ষণে অরিন্দম অনেক কিছু করে ফেলেছে, মানে বিরাট কিছু হয়ে গেছে। ধ্রুব সেন তাকে একটা ডিরেক্টরশিপও দিয়ে দিয়েছে। তো অরিন্দম ধ্রুব সেনের কাছে যায়, গিয়ে বলে যে দেখো এরম এরম ব্যাপার, কি করব। তো ধ্রুব সেন সঙ্গে সঙ্গে বললো যাও যাও, কিছু শিক্ষা বই থেকে নয়, জীবন থেকেই নিয়ে শেষ করতে হয়, তুমি যাও, কালকেই বেরিয়ে যাও। তো অরিন্দম কয়েকদিনের যাত্রা শেষ করে সেই পাহাড়ি আশ্রমে পৌঁছে গেছে। কিন্তু গিয়ে দেখছে আশ্রম অনেক বদলে গেছে। বেশ পুরনো কাঠের কয়েকটা ঘর ভেঙে গেছে, কিছু বড় বড় গাছ জন্মে গেছে, কিন্তু শান্তি আগের মতোই আছে। আর ওই বৃদ্ধ যোগীকে কোথাও দেখা গেল না। একজন তরুণ সাধক এগিয়ে এসে অরিন্দমের কাছে বললো যে আপনি কি অরিন্দম মহারাজ? তো অরিন্দম তো খুব বিস্মিত, যে তুমি আমার নাম জানো? সাধক মৃদু হেসে বলল যে গুরুজি বলে গেছিলেন একদিন আপনি আসবেন, তো আপনাকে একটা কাঠের বাস্ক দেখিয়ে বললো যে এটা দিতে বলেছিল, তো এই নিন বলে অরিন্দমের হাতে দেয়। তো অরিন্দম সে বাস্কটা খুলতে দেখছে আর একটা রুদ্রাক্ষের মালা, সে আগের মতন, একটা ছোট প্রদীপ আর একটা তালপাতার পুঁথি রয়েছে। তো পুঁথিটা খুলেছে, খুলতেই পড়ছে, তো প্রথমেই লেখা সমৃদ্ধি কখনো শুধু অর্থের নাম নয়, সমৃদ্ধি হলো এমন জীবন যেখানে চরিত্র, জ্ঞান, সেবা এবং শান্তি একসঙ্গে বৃদ্ধি পায়। অরিন্দম অনেকক্ষণ ধরে পড়েছে, পড়তে 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 বইটার শেষ পাতার যখন যে পৌঁছেছে তখন দেখছে সেখানে লেখা আছে, যদি তুমি এই লেখা পড়ো তাহলে বুঝবো তুমি পরীক্ষার প্রথম ধাপ পেরিয়ে এসেছো। মানুষ মন্ত্র খোঁজে কারণ তারা শর্টকাট খোঁজে, কিন্তু প্রকৃত মন্ত্র মানুষকে শর্টকাট নয়, সঠিক পথের কথা মনে করিয়ে দেয়। যেদিন তুমি অন্যের জীবনেও আলো জ্বালাতে শুরু করবে সেদিনই আমার শিক্ষা সম্পূর্ণ হবে। ওই যে প্রদীপটা দিয়ে গেছিল না, তো এই কথাগুলো পড়ে অরিন্দমের চোখ ভিজে যায়, কেঁদে ফেলে। তো সেই সন্ধ্যায় আশ্রমের উঠোনে কয়েকজন তরুণকে নিয়ে অরিন্দম বসে। তারা জিজ্ঞেস করে যে আপনি কি সত্যি গুরু গোরখনাথের অর্থ আকর্ষণের মন্ত্র জানেন? অরিন্দম কিছুক্ষণ চুপ থেকে বলে আমি জানি মন্ত্রটা, কিন্তু তার থেকেও বড় জানি যে এই মন্ত্রটা অর্থ দেওয়ার থেকেও বেশি শিক্ষা দিয়ে দেয়। যে মানুষ প্রতিদিন নিজেকে একটু ভালো করে, সময়ের মূল্য বোঝে, সততার সঙ্গে কাজ করে এবং অন্যের উপকারে আসে, তার জীবনে ধীরে ধীরে নতুন সুযোগ তৈরি হতেই থাকে, যা কখনো শেষ হয় না। আমি এই শিক্ষাকেই সবচেয়ে বড় সম্পদ মনে করি এবং আমি চাই তোমরাও এটাতে একমত হও। তো সবাই নীরবে মাথা নাড়ায়। তো সেই দিন অরিন্দম বাবু সিদ্ধান্ত নিলেন যে সে আর শুধু নিজের উন্নতির কথা ভাববে না, গ্রামের তরুণদের ব্যবসার হিসাব শেখাবে, পড়াশোনা ছোটদের পড়াশোনার জন্য কাজ করবে, মানুষকে সৎ উপার্জনের গুরুত্ব বোঝাবে। কারণ তখন সে বুঝে গেছে না যে জ্ঞান ভাগ করলে কমে না, বরং বাড়ে। এভাবে বছর কেটে গেছে। এখন আর সে অভাবে জর্জরিত যুবক নয়, হ্যাঁ অনেক বড় ব্যবসায়ীও নয়, রাজাও হয়ে যায়নি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কাছে প্রতিদিন মানুষ আসতে শুরু করলো, কেউ ব্যবসায় ব্যর্থ হয়ে, কেউ চাকরি হারিয়ে, কেউ হতাশ হয়ে, আর সবাই একই প্রশ্ন করত, আপনি কিভাবে আপনার জীবন বদলালেন? আর অরিন্দমের উত্তর কি ছিল? অরিন্দম কখনো বলেনি যে আমি কোনো জাদু জানি, বরং সে মৃদু হেসে বলতো আমি এক সময় ভাবতাম একটি মন্ত্র আমার ভাগ্য বদলে দেবে, পরে বুঝলাম মন্ত্র আমাকে প্রতিদিন নিজের দিকে তাকাতে শিখিয়েছে। সে সবাইকে একটা কয়েকটা কথা জ্ঞান হিসাবে দিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে জাগো, নিজের কাজ সততার সঙ্গে করো, নতুন কিছু শেখা বন্ধ করো না, অন্যের বিশ্বাস নষ্ট করো না। তারপরে বলতো এই 4টে নিয়ম না মানলে শুধু মন্ত্র জপ করে কোনো লাভ নেই।
একদিন এক তরুণ জিজ্ঞেস করে যে তাহলে গোরখনাথের নামে লোক প্রচলিত যে মন্ত্র আছে তার গুরুত্ব কি? অরিন্দম উত্তর দেয়, মন্ত্র অনেকের কাছে ধ্যান, ভক্তি এবং একাগ্রতার একটি মাধ্যম, কিন্তু যদি সেই অনুশীলনের সঙ্গে চরিত্রের পরিবর্তন না আসে তাহলে মানুষ শুধু শব্দ উচ্চারণ করে শিক্ষা গ্রহণ করতে পারে না। তো অরিন্দম তখন সিদ্ধান্ত নিয়েছিল যে এই পাহাড়ের আশ্রমটাকে আবার গড়ে তুলবে, এখানে কোনো অলৌকিক প্রতিশ্রুতি দেওয়া হবে না, বরং সেখানে শেখা হবে আত্মশৃঙ্খলা, ধ্যান, সময়ের মূল্য, সৎ উপার্জন এবং সেবার মানসিকতা। ধীরে ধীরে সবাই ওখানে যেতে শুরু করলো, সেই জ্ঞান নিতে শুরু করলো। এই করতে করতে ওনার ওই চাকরির জীবন থেকে আজকে এই সন্তের জীবনে চলে আসা। ঠিক আছে, এই ছিল ওনার সবচেয়ে বড় কাহিনী। তাই ওনাকে সবাই গুরু গোরখনাথের সুযোগ্য শিষ্য বলে আজও মানছেন। কারণ তিনি কখনো কাউকে বলেন না আমি তোমাকে ধনী বানিয়ে দেবো, এমন কোনো মন্ত্র দেবো যাতে তুমি ধনী হয়ে যাবে, বরং তিনি সবাইকে সঠিকটা শেখাতেন। তো একদিন লাস্ট এই কথাটা না বললেই নয় যে গুরুজি আপনি যদি একটি মাত্র শিক্ষা দিয়ে যেতে চান তাহলে সেটা কি হবে? অরিন্দম কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, আমি একসময় ভাবতাম জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো অর্থ। পরে বুঝলাম অর্থ মানুষের জীবনকে সহজ করতে পারে, কিন্তু সঠিক চরিত্র ছাড়া সেই অর্থ বেশি দিন টেকে না। গুরু গোরখনাথের নামে যে লোক প্রচলিত মন্ত্র মানুষ শ্রদ্ধার সঙ্গে জপ করেন তার উদ্দেশ্য শুধু কিছু চাওয়া নয়, বরং নিজেকে প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া, আমি কি আজ সততার সঙ্গে কাজ করেছি, আমি কি আজ কারোর উপকার করেছি, আমি কি আজ নতুন কিছু শিখেছি, আমি কি আজ নিজের সময়ের মূল্য দিয়েছি। যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে সেই অনুশীলন জীবনের প্রকৃতি সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে। যাই হোক, এখন উনি বিরাট বড় সাধক হয়ে গেছেন। উনি আর সেই আগের মতন চাকরি বাকরি কিছু করে না, এখন সাধারণ ওই আশ্রমেই থাকে। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শুনলেন, এখন স্কিপ না করে যদি এত দূর অব্দি গল্পটা শেষ অব্দি গল্পটা শুনে থাকেন তাহলে একটা বিষয় নিশ্চয়ই বুঝেছেন যে অনেক আধ্যাত্মিক পরম্পরায় মন্ত্রকে ধ্যান, একাগ্রতা এবং আত্মশৃঙ্খলার একটি মাধ্যম হিসাবে দেখা হয়, কিন্তু কোনো মন্ত্রই পরিশ্রম, সততা, শিক্ষা, দীক্ষা এবং সঠিক সিদ্ধান্তের বিকল্প নয়। জীবনে সমৃদ্ধি চাইলে নিজেকে প্রতিদিন একটু ভালো করুন, সৎ উপার্জন করুন, অন্যের বিশ্বাস অর্জন করুন এবং নিজের মনকে শক্তিশালী করে তুলুন। এই পথ ধীর হতে পারে, কিন্তু এই পথই স্থায়ী। কারণ এই পুরো ঘটনাটা, এই পুরো ভিডিওটা দেখার পরে এখন আপনাদের মনে হতে পারে যে না তো উনি গুরুজি দেখালো, না কিছু দিল, না কোনো জাদুকরি চাবি আমাদের হাতে তুলে দিল যেটা দিয়ে আমরা আমাদের কিছু করে ফেলতে পারি লাইফে। তো দেখুন, এই পুরো ভিডিওটাতে আমি যেটা বলার চেষ্টা করলাম আমার গুরুজিকে পাওয়া এবং গুরুজির কেন গুরুজি হওয়া, সেই যে ঘটনাটা বললাম সেটা যদি আপনারা বুঝে থাকেন তাহলেই আসল জাদুর ছড়ি আপনাদের হাতে চলে এসেছে। কারণ এই ছড়ি পাওয়ার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আমি সেটা বোঝালাম, মানে গুরুজি আমাকে তাই বুঝিয়েছিলেন যেদিন আমি ওনার কাছে জানতে চাইছিলাম। আজ আপনারা জানতে চান, আমি আপনাদেরকে তাই বলছি যে সময়ের মূল্য দিন, নিয়মিত আত্ম উন্নয়নের চেষ্টা করুন, ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন নিজের ভেতরে এবং নিজের কাজকে নিষ্ঠার সঙ্গে করুন। তাহলে দেখবেন কয়েক বছর পর আর ফিরে তাকাতে হবে না, কখন যেন চুপি সারে আপনার জীবন বদলে গেছে। সম্ভবত এটা কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই ঘটনাটা ঘটবে। তো যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, এই ঘটনাটা, আমার গুরুজির এই কাহিনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে
এবং আপনি গুরু গোরখনাথ, নাথ সম্প্রদায়, তন্ত্র মন্ত্র, যোগ, ধ্যান এবং ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের নিয়ম শৃঙ্খলা এসব নিয়ে আরো গবেষণা ভিত্তিক এবং অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে লিখুন জয় গুরু গোরখনাথ এবং জানিয়ে দেবেন এই গল্পের কোন শিক্ষা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আজকে এর বেশি কিছু না, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে এরকমই কিছু একটা ভালো নিয়ে আসবো। এবং গুরু গোরখনাথকে অসংখ্য ধন্যবাদ, গুরুজিকেও অসংখ্য ধন্যবাদ যে গুরুজির বলা পুরো ঘটনাটা যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আজ আসি, নমস্কার।